আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। এই চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতাটি, যেটি বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন আছে, তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের কাব্য কবিতার সিলেবাসে কিন্তু এই উটপাখি কবিতাটি রয়েছে। তো এই কবিতাটি একবার জেনে নেওয়ার পরে যে কোনো কোশ্চেন লিখে দেওয়া খুবই সহজ হবে। সুধীন্দ্রনাথ দত্ত এমন একজন কবি যিনি রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত কবিতা লেখার চেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথ প্রভাবমুক্ত যে কজন কবি রবীন্দ্রনাথকে সরিয়ে দিয়ে তাদের প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন, তাদের মধ্যে সুধীন্দ্রনাথ হচ্ছেন উল্লেখযোগ্য কবি। তার উটপাখি কবিতাটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত যুগের দলিল হিসাবে রয়ে যাবে। তো সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতাটি আলোচনা করার আগে কয়েকটি বিষয় জেনে নেওয়ার দরকার আছে। যেমন, এটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। সুধীন্দ্রনাথ দত্তের এই উটপাখি কবিতাটি সংবর্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি 1953 সালে প্রকাশ হচ্ছে। এবং সুধীন্দ্রনাথ হচ্ছেন মাল্লাম, ওই মাল্লামের ভাবশিষ্য হচ্ছেন সুধীন্দ্রনাথ। তার প্রভাব, তার আদর্শ বহু কবিতাতে ছড়িয়ে রয়েছে। তো উটপাখি কবিতাটি একটা যুগের সচেতনতার কবি, কালের সচেতন বার্তা। এই প্রসঙ্গে মনে পড়ে জীবনানন্দ দাশের কবিতার কথা বইটির কথা। জীবনানন্দ দাশ তার কবিতার কথা বইতে বলেছিলেন, কবির পক্ষে সমাজকে বোঝা দরকার। কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা ও মর্মে থাকবে পরিচ্ছন্ন কালজ্ঞান। তো সুধীন্দ্রনাথের এই কবিতায় যেমন সমাজ রয়েছে, তেমনি রয়েছে ইতিহাস চেতনাও। কবিতাটি দেখলেই বোঝা যাবে বা পড়লে বোঝা যাবে কবিতাটি মধ্যবিত্ত সমাজকে ব্যঙ্গ করেছেন কবি। যদিও কবি মধ্যবিত্ত সমাজের একজন, তবুও মধ্যবিত্ত সমাজের জীবন যন্ত্রণা, মধ্যবিত্ত সমাজের মানুষের যে জীবন ধারণের কৌশল, মুখ লুকিয়ে থাকা, সব বিপদকে এড়িয়ে যাওয়া এবং ওদের যা হচ্ছে হোক, আমি ঠিক আছি, এই ধারণা থেকে সরে এসে তিনি প্রতিবাদ করছেন, যে উটপাখির সঙ্গে তুলনা করছেন। উটপাখি যেমনটা করে, তার উটপাখি সবেই রয়েছে বিপদ থেকে পালিয়ে যাওয়া। যখন মরুভূমির ঝড় ওঠে, মরুভূমিতে কোনো বিপদ এসে উপস্থিত হয়, ঠিক তখনই উটপাখি লুকোনোর চেষ্টা করে। তার লুকোনোর পন্থাটা কি? বালির মধ্যে মাথা গুঁজে দেয়, দিয়ে ভাবে যে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমি লুকিয়ে পড়েছি। সে নিজেই লুকিয়ে পড়ছে বালির মধ্যে মাথা গুঁজে দিয়ে, বালির মধ্যে চোখ বন্ধ করে থেকে, আর ভাবছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তো মধ্যবিত্ত সমাজ, মধ্যবিত্ত বাঙালি এমনটাই করে। কোনো বিপদ আসলে সে শুধু নিজেরটাই দেখে। আমি সেফ আছি যখন, আমি আর কোনো দিকে যাব না, পাশের বাড়িতে কি হচ্ছে দেখার দরকার নেই। নিজের চিন্তা চেতনাকে রক্ষা করতে গিয়ে উটপাখির মধ্যে তারাও মাথা গুঁজে দিচ্ছে বাড়িতে, আর ভাবছে আমার তো কিছু হয়নি, পাশে যা হচ্ছে হোক। মধ্যবিত্ত সমাজ রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক প্রতিনিধিদের পদলেপন করে, তৈলমর্ধন করে, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায়, অথচ প্রতিবাদ করতে জানে না, প্রতিবাদ বোঝে না। এই মুহূর্তে মধ্যবিত্ত সমাজ অনেকগুলি পর্যায়ে রয়েছে। নেতা বা যারা উচ্চপদস্থ মানুষ, তাদেরকে লেপন করে নিজে কিছু নেওয়ার চেষ্টা করে, সমগ্রকে বোঝে না, নিজেরটা গুছিয়ে নিতে চেষ্টা করে, আখেরটা গুছিয়ে নিতে চেষ্টা করে। সুধীন্দ্রনাথ দত্ত এই ব্যবস্থাকে, এই প্রথাকে ধিক্কার জানিয়েছে। তাই উটপাখির সঙ্গে তুলনা করে বলছে, আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো মিছে ছলে? উটপাখি নিজেকে ছলনা করছে, বাড়ির মধ্যে মাথা গুঁজে দিয়ে ভাবছে আমাকে আর কেউ দেখতে পাচ্ছে না, তাই ভাবছে যখন বিপদ আসবে, এই বালির মধ্যে মাথা গুঁজে থাকলেও তোমাকে কিন্তু বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বলছে, আমার কথা কি তুমি শুনতে পাও না? কেন মুখ গুঁজে আছে মিছে ছলে? মধ্যবিত্ত সমাজের মানুষ বাধা বিঘ্ন, দুঃখ দুর্দশা কে আঘাত থেকে বাঁচার জন্য বাঁচতে চায়, এবং বাঁচার জন্য সে দোহাজার জীবনযাপন করে। একদিকে নিজে বাঁচতে চায়, নিজের সেফ জায়গায় থাকতে চায়, অন্যদিকে যারা উচ্চ পদস্থ মানুষ তাদের পদলেপন করতে চায়,
তাদেরকে মুগ্ধ করতে চায়। আমাদের এই বাংলাদেশে বা আমাদের এই দেশে কর্তা ভজনের প্রথা চিরজীবন ধরে চলে আসছে। এই যে কর্তা ভজন, উপরতলার মানুষদের বুঝিয়ে, উপরতলার মানুষদের পদলেখন করে তাদের বুঝিয়ে নেওয়ার যে প্রথা, এই প্রথা উটপাখি কবিতাতে বলছে। কিন্তু এভাবে পালিয়ে তো আর রক্ষা পাওয়া যায় না, এভাবে পালিয়ে তো আর পরবর্তী প্রজন্মকে সুস্থ সমাজ দেওয়া যায় না। তাই বলছে, কোথায় পালাবে, ছুটবে আর কত, উদাসীন বালু ঢাকবে না আর পদরেখা। কতদূর পালাবে, এভাবে পালানো যায় না। উদাসীন যে বালু বা বালি, সে বালিতে মুখ লুকিয়ে সেফ থাকা যায় না। তাই বলছে, পাপ পুরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই তুমি অসহায় একা। এভাবেই চলতে চলতে তুমি অসহায় একা হয়ে পড়বে, তারপরে আর কিছুই থাকবে না। পরবর্তী প্রজন্ম আর সুস্থ সমাজ দেখতে পাবে না। এভাবে মধ্যবিত্ত সমাজ নিজের সঙ্গে নিজে বারে বারে প্রবঞ্চনা করে চলে। কবি তাদেরকে উদ্দেশ্য করে বলেছে, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাবে লাগবে না অত জোড়া। সময় থাকতে যদি নিজেকে গুরুত্ব না দেওয়া যায়, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব না দেওয়া যায়, তারপরে যে ফাটা ডিম, যে ডিমে আর পরবর্তী উৎস জন্মাবে না, প্রাণ জন্মাবে না, সেই ফাটা ডিমে তা দিয়ে আর কিচ্ছু হবে না। এখন যদি ঠিক না হওয়া যায়, পরবর্তী ফাটা ডিম, যে মনস্তাপ করা, আক্ষেপ করা, এই আক্ষেপটুকুই শুরু করা যাবে, কিন্তু কোনো সুরা হবে না। তাই বলছে, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপে লাগবে না ওটা জোড়া। পালাতে পালাতে অনেক দেরি হয়ে যাবে, অনুশোচনা করে কোনো লাভ হবে না। আত্মকেন্দ্রিক জীবন নিজেকেই ধ্বংস করে। শুধুমাত্র বর্তমানে সুখের নেশায় কাটালে হবে না, ভাবতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা। নিজের সুখ তো সব নয়। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মিলেই মানবতার পূর্ণতা। কবিতায় বলেছেন, তার চেয়ে আমার যুক্তি মানো, শিক্ষতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদ প্রাপ্য নাও। কবি উটপাখিকে বাঁচার যুক্তি দিয়েছেন, তাকে দিক চিহ্নায়ক উটের সত্তা গ্রহণ করতে বলেছেন। এখানেই কবি ভাবনার নতুন মোড় এনেছেন। কবি এবং পাঠক মন এবং সত্তার একভাবে ভাবিত করেছেন। নতুন করে শুরু করার কথা বলেছেন। যা ঘটে গেছে ঘটে গেছে, এতদিন যা হয়েছে হয়েছে, এরপর নতুন করে শুরু করার কথা বলছে। তাই বলছেন সুধীন্দ্রনাথ, নবসংসার পাতি গিয়ে আবার চলো। নতুন করে আবার শুরু করার কথা বলছে, নতুন করে আবার সমস্ত ভাবনার কথা বলছে। ওইসব উচ্চবিত্ত মানুষদের কথা ছাড়ো, মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি হয়ে মধ্যবিত্ত সমাজের জন্য লড়ো। উটপাখিকে কবি লোহার চিড়িয়াখানায় ভিতরে বন্দি থেকে দর্শনীয় বস্তু হিসাবে গড়ে তুলতে চান না, তাকে নিয়ে ব্যবসা করতে চান না। লোহার চিড়িয়াখানায় রেখে তাতে তো আনন্দ নেই। চিড়িয়াখানা যে লোহার খাঁচা, তাতে তো আর আনন্দ নেই, বন্দি জীবনযাপন। এভাবে উটপাখিকে বা মধ্যবিত্ত সমাজকে কবি দেখতে চান না। মধ্যবিত্ত সমাজ বাঁচুক, বাঁচার মতো করে বাঁচুক। তাই বলছেন, ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা, ছাড়তে তোমার অনবসর ডানা। ওই ডানা ছেটে চিড়িয়াখানায় রয়ে যাওয়া, এটা কোনো জীবনযাপনের মধ্যে পড়ে না, এটা কোনো সুস্থ জীবন হতে পারে না। পুঁজিবাদী যে সমাজ ছলনার জালে বন্দি করে রেখেছে, সংগ্রামী মানুষ ঘাম ঝরিয়ে উদ্বেলিত হয়ে থাকলেও মধ্যবিত্ত স্বার্থপর সমাজ এগিয়ে আসে না, এগিয়ে আসে না। মধ্যবিত্ত সমাজ নিজের মতোই করে মরে, একা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, ফলস্বরূপ নিজে সে একা একা মরে। তাদের কেউ উদ্ধার করতে পারে না। যুগের পর যুগ ধরে তারা একই থেকে যায়। উপরতলার মানুষ মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে ব্যবহার করে। রাজনৈতিক নেতারা এই সমাজ, গরিব, অসহায়, দুঃখী, মধ্যবিত্তকে ব্যবহার করে, তাদের ভোট ব্যাংক বাড়ায়। ফলস্বরূপ মধ্যবিত্ত দুঃখী চিরকালই দুঃখী থেকেই যায়। তাই লোহার চিড়িয়াখানা থাকার মতো থেকে কোনো লাভ নেই, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হয়। কবিতায় উঠে এসেছে 1929-30 সালের যে বিশ্ব মন্দা সাল, বাজার দর নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, একেবারে তলানিতে নেমে পড়া যে জীবনযাপন,
খুবই সম্ভবত সেই সময়কে সচেতনভাবে কবিতা এনেছেন 1929-30 সালকে। আর বলেছেন, এই মন্দার বাজারে তুমি একজন কে খা মানুষ হো না। মধ্যবিত্ত সমাজ যেন একে অপরের খাবার কে না খায়, কিন্তু তারা কৃষিকাজ, জীবনযাপন, উন্নয়ন, ভাত জোগাড় করতে কুণ্ঠিত না হয় এবং একে অপরের জন্য সহানুভূতি হয়ে দাঁড়ায়, ভাইয়ের মতো পাশে দাঁড়ায়। তারপরে বলছেন, সে পাড়া ঝুলানো বুলবুলি নাও তুমি, বর্গির ধান খায় সে 29। তোমাদের উদ্বৃত্ত ফসল অন্যজন বহল তাবিয়াতে খাচ্ছে। মধ্যবিত্ত সমাজ তোমরা যে একে অপরের মধ্যে কাড়াকাড়ি করে রয়ে গেলে, এটাই কবি বলতে চাইছেন। সমস্ত নৈরাশ্যতা বা ধ্বংসের যে দায়ভাগ, ধ্বংসের যে ক্ষত মধ্যবিত্ত সমাজের মধ্যে কবি ভাগ করে দিতে চেয়েছেন এবং কবি নিজেও সমাজের সঙ্গে নিতে চেয়েছেন সেই দায়ভার। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কবি বলেছেন, অন্য সকলে আগেই তাদের পাওনা আদায় করে নিয়েছে, এখন দিনাজপুর বা দায়ভার মাথা পেতে নিতে হবে মধ্যবিত্ত সমাজকে। তাই কবি বলেছেন, আমি জানি এই ধ্বংসের দায়ভাগ আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার, এই দেনা শোধবার ভার মাথা পেতে নিতে হবে এবং এই দেনা শোধ করতে হবে। কিন্তু এখন যদি দেনা শোধ না করা যায়, এখন যদি এইসবের শোধ পরিশোধের কথা না ভাবা যায়, তা না হলে সারা জীবন মনস্তাপ করতে হবে। এই ফাটা ডিমে তা দিয়ে আর কোনো লাভ হবে না। খুবই বারবার বলতে চেয়েছেন, বাড়িতে মুখ গুঁজে থেকে কোনো লাভ হবে না, আটকাতে হবে এই প্রলয়। তারপরে সেই বিখ্যাত লাইনের প্রসঙ্গ আসে, যেখানে কবি বলছেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। এটি খুব বিখ্যাত একটি লাইন। প্রশ্ন আসে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজে অন্ধ হয়ে পড়ে থাকলে তার মানে কি সে আটকানো যায়? নিজে যদি চোখ বন্ধ করে থাকি, তাহলে কি আলোকে আটকানো যায়? আলো তো আসবে, কিন্তু আমি নিজে দেখতে পাবো না, কারণ আমি চোখ বন্ধ করে রয়েছি। তাই অন্ধ হলে প্রলয় আটকানো যায় না, লড়তে হয়। প্রলয় আটকাতে গেলে লড়তে হয়, সেই লড়ার মানসিকতা তৈরি করতে হয়। কবিতায় কবি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক সূত্রে বেঁধেছেন, একে অপরের সঙ্গে নির্ভরশীল। বর্তমান যারা প্রতিনিধি করছে, তারা যদি ভবিষ্যৎকে সুরক্ষিত না করে, তাহলে পরবর্তী প্রজন্ম তারা ঠিকঠাক দাঁড়াতে পারবে না। প্রজন্মের পর প্রজন্ম এই মধ্যবিত্ত সমাজে এই বাড়িতে মুখ বুজে থাকা উটপাখির মতো পড়ে থাকবে, কোনোদিনই এ প্রলয় আটকানো যাবে না। সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতাটি মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি করার কবিতা, মধ্যবিত্ত সমাজের বেঁচে ওঠার কবিতা। এই কবিতা যুগের প্রতিনিধিত্ব করে, যেখানে একটি উটপাখি রূপকে দেখানো হয়েছে মধ্যবিত্ত সমাজকে। মধ্যবিত্ত সমাজ কিভাবে দিনের জীবনযাপন করে, উটপাখির মতো মুখ লুকিয়ে সেভাবে বিপদকে কোনো রকমই এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু তার ফলে, এই ভাবনার ফলে পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। মধ্যবিত্ত সমাজ মূলত 2-3 রকমের হয়ে থাকে। এক রকমের, তারা খেটে অর্জন করতে চায়, প্রতিবাদ করতে চায়, কিন্তু যেহেতু একা পারে না। আরও একরকম, যারা উপরতলার যারা মানুষ, কোনো নেতা, কোনো মন্ত্রী বা কোনো শাসক প্রণালী, তাদের ধরে কোনো কাজ করে নিতে চায়। এই দ্বন্দ্বে মধ্যবিত্ত সমাজ কখনো এক হয় না, এক না হলে কোনো বিদ্রোহ জয়ী হয় না। সুতরাং বলাই যায়, বাংলা কবিতার ইতিহাসে সুধীন্দ্রনাথ দত্তের এই উটপাখি কবিতাটি একটি অদ্বিতীয় কবিতা। এই কবিতা যুগের পর যুগ ধরে মানুষ পাঠ করবে, কেননা এই কবিতা সাধারণ মানুষের কবিতা। এই কবিতা সাধারণ মানুষের কথা কবি বলেছেন। তো সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক বাংলা কবিতার ইতিহাসে এভাবেই স্মরণীয় হয়ে থাকবেন। আজ এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন কবিতার আলোচনা শুনতে চান অবশ্যই
ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর এই কবিতা ভালো লাগা অথবা খারাপ মন্দ লাগা যে কোনো বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এর পরবর্তী আপনাদের কোনো মন্তব্য নিয়েই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।